it has been submitted that the result of the written test has been declared. এসএসসির প্রথম থেকেই উদ্যোগ ছিল টেন্টেড ক্যান্ডিডেটদের আমরা সামহাও পরীক্ষায় বসিয়ে তাদের চাকরি দেবো। আজকে সেটা পরিষ্কার হয়ে গেছে, সেটা তারা পারে না। নতুন পরীক্ষা, নতুন এসএসসির চাকরিও কি ভোগে চলে যাবে? আদৌ কি কেউ চাকরি পাবেন নতুন এসএসসি পরীক্ষা থেকে? 2016 সালে পরীক্ষা নেওয়া হয়েছিল এসএসসি। আপনারা জানেন তৃণমূলের নেতা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রী শান্তি শিক্ষামন্ত্রী এত চুরি করেছে গোটা প্যানেলটা বাতিল হয়ে গেছে। 26,000 শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারীর চাকরি চলে গেছে, ভারতবর্ষের রেকর্ড। 2016 পরীক্ষা 9 বছর পর এসে 2025-এ আবার নেওয়া হলো। কি মনে হয় একেবারে আপনারা তালি বাজাবেন আর সঙ্গে সঙ্গে সবার চাকরি হয়ে যাবে? একটা অযোগ্য অপদার্থ সরকারকে আপনারা 3 বার ভোট দিয়ে 15 বছর এই রাজ্যের সিংহাসনে বসিয়ে রেখেছেন। পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেই। কি চাকরি দেবে তারা? আবার চাকরি নিয়ে সমস্যা শুরু হয়ে গেল। নতুন করে পরীক্ষা নেওয়া হলো। এত কিছু কাণ্ডের পর নতুন পরীক্ষাতেও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার এসএসসি তার শিক্ষা দপ্তর ঠিকঠাক করে চাকরিগুলো দিতে পারছে না। গতকাল আপনারা দেখেছেন, আমাদের প্রতিবেদন করেছিল আমাদের রিপোর্টার সানিয়া, যে কিভাবে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে আপনারা কি আমাদের কথা বুঝতে পারেন না? অফিসিয়াল অর্ডারে, সুপ্রিম কোর্টের অর্ডারে পরিষ্কার লেখা আছে কোন টেন্টের দাগিকে চাকরি দেওয়া যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতিবন্ধীর নাম দিয়ে বেশ কিছু দাগিকে ইন্টারভিউতে ডেকে নিল চাকরি দেবে বলে। সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চোর দুর্নীতিবাজ সরকারের মুখে আবার কালি লাগিয়ে দিয়েছে, কিন্তু এদের লজ্জা নেই। একটা নির্লজ্জ সরকার চলছে। এদিকে সুপ্রিম কোর্ট কি বললো না বললো কিচ্ছু এসে গেল না। সুপ্রিম কোর্ট কালকে পরিষ্কার বলে দিয়েছে দাগি কোনো শিক্ষককে আর চাকরি দেওয়া যাবে না। সে প্রতিবন্ধী হলেও তাকে চাকরি দেওয়া যাবে না। দাগি প্রতিবন্ধী চাকরি প্রার্থীদের সুযোগ দিয়েছিল এসএসসি, তা বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। অর্থাৎ যারা দাগি ভাবে চাকরি পেয়েছে তাদেরকে আর চাকরি দেওয়া যাবে না, ইন্টারভিউতে ডাকা যাবে না। এবং সেই মামলাতেই সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে রাজ্য সরকারকে, তাদের এসএসসি কে, যে নতুন পরীক্ষার্থীদের আপনারা কি করে পুরনো পরীক্ষার্থীদের সঙ্গে পরীক্ষায় বসালেন, কি করে নতুন পরীক্ষার্থীদের বঞ্চিত করে 10 নম্বর এক্সট্রা আপনারা পুরনো পরীক্ষার্থীদের পাইয়ে দিলেন। পর্যবেক্ষণ দিয়েছে, রায় নয়। বিচারপতিরা পর্যবেক্ষণ দিয়েছেন, মানে বিচারপতিরা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কত বড় নির্লজ্জ অপরাধ করেছে একটা। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি কি নতুন পরীক্ষার্থীরাও আজকে আমাদের বাড়ির ছেলে মেয়েরাও আপনার বাড়ির ছেলে মেয়েরাও রাস্তায় বসে গেছে, কারণ তারা লিখিত পরীক্ষায় 60-এ 60 পেয়েছে, পরীক্ষাগত যোগ্যতায় শিক্ষাগত যোগ্যতায় 10-এ 10 পেয়েছে, 70-এ 70 পেয়েও ইন্টারভিউতে ডাক পায়নি। গোটা পৃথিবীর মধ্যে এই বাংলাদেশি রেকর্ড। কেন? কারণ বাংলায় একটা অযোগ্য অপদার্থ সরকার চলছে, যাদের একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যে কি করে আপনারা নতুন পরীক্ষার্থীদের সঙ্গে পুরনো পরীক্ষার্থীদের একসঙ্গে বসিয়ে দিলেন এবং মেধা তালিকায় কেউ 10 নম্বর অতিরিক্ত পাচ্ছে আর কেউ 10 নম্বর পাচ্ছে না, এটা কখনো হতে পারে কি? এটা সুপ্রিম কোর্ট বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ এটা পর্যবেক্ষণ দিয়েছে। কি করা উচিত এই পরিস্থিতিতে? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার অযোগ্য অপদার্থ চোর দুর্নীতিবাজ এসএসসি করা উচিত কি, এই যে প্যানেলটা তৈরি হবে এখানে নতুন পরীক্ষার্থীদের জন্য আলাদা প্যানেল হোক, তাদের জন্য আলাদা যে তালিকা হওয়া উচিত, এমনটাই বলছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ 70-এ 70 যারা পাচ্ছে, 70-এ 69, 68 যারা পাচ্ছে, তাদের জন্য নতুন করে শিক্ষকের চাকরি তো ফাঁকা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন লাখ লাখ চাকরি ফাঁকা আছে, তাদের জন্য আলাদা করে চাকরির এই নিয়োগের অপশন দেওয়া হোক এবং পুরনো যারা আছে তাদেরকেও চাকরির সুযোগ দেওয়ার জন্য তাদের যে পুরনো সিট ছিল 2016 সালে সেই সিটগুলো ভর্তি করা হোক। আপাতত অন্তত আমার ব্যক্তিগত মত এটাই। জানি না সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেবে, কিন্তু নতুন পরীক্ষার্থীদের সঙ্গে পুরনো পরীক্ষার্থীদের বসিয়ে পুরনো পরীক্ষার্থীদের 10 নম্বর এক্সট্রা দিয়ে নতুন পরীক্ষার্থীদের উপর অবিচার করেছে, এমন বলছে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। কি বলবেন? এত বড় অযোগ্য অপদার্থ সরকার পশ্চিমবঙ্গে আগে কোনোদিন দেখেছেন আপনারা? নতুন পরীক্ষার্থীদের কাছে গাদা গাদা টাকা নিয়ে নিয়েছে, 500 টাকা 550 টাকা করে নিয়ে নিয়েছে, তাদের চাকরি দেবে না, 70-এ 70 পেয়েও ইন্টারভিউতে ডাক পাবে না। এই হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অবস্থা।
আজকে মহামান্য বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ খুব স্পষ্টত জানিয়ে দিল যে এসএসসি একজন টেন্টেড ক্যান্ডিডেটকেও নতুন নিয়োগ প্রক্রিয়ায় চাকরি দিতে পারে না। এসএসসি যে প্রতিবন্ধী টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্টে স্থান দিয়েছিল, কলকাতা হাইকোর্ট সেটি বাতিল করে দিয়েছিল। সেটার এসএলপি আজকে এসএসসির পক্ষ থেকে ফাইল করা হয়েছিল। তাদের বক্তব্য ছিল, তাদের রায় পড়ে মনে হয়েছে যে টেন্টেড পিএইচ ক্যান্ডিডেট অর্থাৎ প্রতিবন্ধী টেন্টেড ক্যান্ডিডেটদের এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করিয়ে তাদের চাকরি দেওয়া যেতে পারে। আজকে সুপ্রিম কোর্ট স্পেসিফিকলি বলে দিয়েছে না, কোনো টেন্টেড ক্যান্ডিডেটরা তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না বা তাদের চাকরি দেওয়া যেতে পারে না। এসএসসির প্রথম থেকেই উদ্যোগ ছিল টেন্টেড ক্যান্ডিডেটদের আমরা সামহাও পরীক্ষায় বসিয়ে তাদের চাকরি দেবো। আজকে সেটা পরিষ্কার হয়ে গেছে, সেটা তারা পারে না। আর অন্যান্য যে সমস্ত ইস্যু, যেমন 10 মার্কসের কনস্টিটিউশনালিটি যেটা চ্যালেঞ্জ আছে কলকাতা হাইকোর্টের সামনে আগামী 28 তারিখ শুনানি বলেছে, সেগুলো সমস্ত কিছু কলকাতা হাইকোর্ট শুনবে। অন্যান্য যা যা ইস্যু রয়েছে, ইভেন আজকে আদালতের অবজারভেশন খুব পরিষ্কার যে আসলে এই যে নতুন ভ্যাকেন্সি অ্যাড করে এই যে পুরো জটিলতা তৈরি করেছে, এটা এসএসসির পক্ষ থেকে করা হয়েছে। হাইকোর্টের যে নির্দেশ ছিল পরবর্তীতে যেটা সুপ্রিম কোর্ট আসে এবং সুপ্রিম কোর্ট যেটা এই গোটা নিয়োগ প্রক্রিয়া ক্যান্সেল করে দেওয়ার যে জাজমেন্ট, সেখানে কোথাও বলেনি নতুন ভ্যাকেন্সি অ্যাড করে নতুন রুল নিয়ে এসে সেখানে নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে। বরঞ্চ আদালতের যে কি মনোভাব ছিল সেটা আজকের বক্তব্যে পরিষ্কার হয়েছে যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া 2016 সালের ক্যান্ডিডেটদের দিয়ে সেই রুল অনুযায়ী করলেই এই সমস্যা বা এই জটিলতায় তৈরি হতো না। এই জটিলতা তৈরি করেছে এসএসসি, এই জটিলতা তৈরি করেছে সরকার, এর দায় নিতে হবে। ফ্রেশার্সরা 100% নাম্বার পেয়েও তারা নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউ ডাক পাচ্ছে না, চাকরি পাওয়া তো দূরস্থ। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে যে রুল চ্যালেঞ্জ হয়ে আছে সেটা কলকাতা হাইকোর্টই শুনবে। অন্যান্য সমস্ত ইস্যু সব কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে। ইভেন টেন্টেড ক্যান্ডিডেটদের অল ডিটেলস যে প্রকাশ করতে হবে সেই ইস্যুও কলকাতা হাইকোর্টে পেন্ডিং। কলকাতা হাইকোর্টই ডিসাইড করবে যে কিভাবে কি করতে হবে। ইভেন টেন্টেড ক্যান্ডিডেট ফার্দার টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে কি নেই সেই সমস্ত বিষয়গুলো কলকাতা হাইকোর্ট দেখবে, তারপরে সুপ্রিম কোর্টে। কিন্তু এই মুহূর্তে সমস্ত ইস্যুগুলো কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিল, কলকাতা হাইকোর্টই সমস্ত ইস্যুগুলো শুনবে। সেই মামলাটা সুপ্রিম কোর্ট থেকে এখন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এসে গেছে এবং বিচারপতি অমৃতা সিনহাকে আজকে আবার বলতে হয়েছে, নির্দেশ দিতে হয়েছে। এটা কিন্তু পর্যবেক্ষণ নয়, অফিসিয়ালি নির্দেশ। যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে প্রত্যেক প্রার্থীর ওএমআর পাবলিশ করতে হবে এবং যাতে এই যারা দাগি শিক্ষক তারা যাতে অংশগ্রহণ করতে না পারে, ইন্টারভিউতে ডাক না পায়, তার জন্য তাদের নাম, বাপের পরিচয়, বংশ পরিচয় সবকিছু দিয়ে লিস্ট বার করতে হবে। The commission was compelled to publish the list of tainted candidates, which has been done after obtaining detailed inputs from the CBI. এবং আজকে আমরা দেখলাম কোর্টের রায় পাওয়ার পর এসএসসির তরফ থেকে এই 1806 জনের তালিকা, 1806 জনের দাগি তালিকা। আমাদের রাজ্যে এটাই হয়, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে, চোর দুর্নীতিবাজ সরকারের আমলে দাগিদের তালিকাই প্রকাশিত হয়। 1806 জন দাগি শিক্ষকের নাম প্রকাশিত হয়েছে, বাপের নাম, মায়ের নাম, পাড়ার নাম, এলাকার নাম প্রকাশিত হয়েছে। এই 1806 জন দাগি শিক্ষক পাড়ায় পাড়ায় এরা কি করে মুখ দেখাবে সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এই 1806 জনের কাছে একটাই প্রার্থনা থাকবে, আপনারা বাজারে চাকরি কিনে নিয়েছেন, বাজারে চাকরি বেচে দিচ্ছিল তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীরা, আপনারা চাকরি কিনেছেন টাকা দিয়ে, আপনারা অপরাধ করেছেন এবং সেজন্য আপনাদেরকে এই জ্বালা আজীবন সইতে হবে দাগি শিক্ষক। কিন্তু আমি মনে করি, আমার ব্যক্তিগত মত, আপনাদের চেয়েও বড় অপরাধ করেছে তারা যারা শিক্ষকের চাকরি আপনাদের সামনে হাটে বাজারে বেচেছে, আপনাদেরকে শিক্ষকের চাকরি কেনার সুযোগ করে দিয়েছে, তাদের অপরাধ আরো বেশি। এই 1806 জন দাগি শিক্ষক যাদের সমাজে কোনো সম্মান থাকবে না, কোনো পরীক্ষায় বসতে পারবেন না, তাদেরকে আমরা বলবো আপনারা যাদের যাদের কাছ থেকে চাকরি কিনে নিয়েছেন টাকা দিয়ে, তাদের নাম প্রকাশ্যে এনে দিন। বাংলার মানুষ অন্তত আপনাদেরকে এই কারণে সম্মান করবে আবার যে আপনারা দাগি চোরদের নাম প্রকাশ্যে এনেছিলেন। আপনাদের পাশে আমি আছি। আবার বলছি, 1806 জন দাগি শিক্ষক, আপনারা তৃণমূল হাটে বাজারে যে চাকরি বিক্রি করেছে, আপনারা লক্ষ লক্ষ টাকা দিয়ে সেই চাকরি কিনেছেন, আপনারা দাগি শিক্ষক, আপনারা অপরাধ করেছেন। কিন্তু আপনাদের চেয়েও বড় অপরাধ করেছে তারা যারা শিক্ষকের চাকরি হাটে বাজারে বিক্রি করলো। আপনাদের উচিত, আপনাদের যে মান সম্মান চলে যাচ্ছে,
বাপের মান সম্মান চলে যাচ্ছে, মায়ের মান সম্মান চলে যাচ্ছে, পুরো বংশের মান সম্মান আজকে চলে গেল। আপনাদের উচিত যাদের জন্য মান সম্মান গুলো গেল, যারা শিক্ষকের চাকরি হাটে বাজারে বিক্রি করলো, তাদের নাম ফাঁস করে দিন। আপনারা চোর ডাকাত হলেন। যারা চাকরি বিক্রি করলো তারা এখনো সাধু সাজে ঘুরে বেড়াচ্ছে, তারা আবার ভোটে দাঁড়াবে, আবার ভোটে দাঁড়িয়ে জনপ্রতিনিধি হয়ে বিধানসভায় গিয়ে বসবেন। এটা করতে দেবেন না। আপনারা মুখ খুলুন। 1806 জন দাগী শিক্ষককে অনুরোধ করব, আপনারা মুখ খুলুন, দাগী চোরদের চিহ্নিত করে দিন। আজকে আবার 1806 জনের দাগী তালিকা প্রকাশ হয়েছে, কিন্তু আবার বিতর্ক শুরু হয়েছে, কারণ তারা কোন স্কুলে পড়াচ্ছিলেন সেই স্কুলের কোনো উল্লেখ নেই। বাপের নাম, মায়ের নাম, বংশ পরিচয়, পাড়ার নাম প্রকাশ হয়ে গেছে। মানুষের কাছে এরা দাগী শিক্ষক বলে চিহ্নিত হবেন। পাড়ায় বেরোলে বলবে, এই দেখ দাগী শিক্ষক যাচ্ছে, চুরি করে চাকরি পেয়েছিল। এবার তাদের স্কুলের নাম নেই, বিতর্ক শুরু হয়েছে। আশা করা যায় স্কুলের নাম দিয়ে আবার এদের নাম প্রকাশিত হবে। বিচারপতি অমৃতা সিনহা বলছেন যে আপনারা পরীক্ষায় নিয়োগ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন, পরীক্ষার ভবিষ্যৎ কি কেউ জানে না। আদৌ এই পরীক্ষায় নিয়োগ হবে কিনা কেউ জানে না। কারণ সুপ্রিম কোর্ট নিষেধ করে দিয়েছে কোন দাগী শিক্ষককে চাকরির পরীক্ষায় বসতে দেওয়া যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের চোর, দুর্নীতিবাজ, অযোগ্য, অপদার্থ এসএসসি দাগীদের পরীক্ষায় বসার সুযোগ করে দিয়েছে, দাগীদের ইন্টারভিউতে ডেকেছে। ফলে যতক্ষণ না এগুলো সর্ট আউট হচ্ছে ততক্ষণ এই চাকরি কেউ পাবে না। এরপরে তো পুরনো এবং নতুন নিয়ে সুপ্রিম কোর্ট তো দেখবেই। নতুনদের জন্য আলাদা করে কোনো ব্যবস্থা করা যায় কি না সেটা এবার দেখা শুরু হবে। হাইকোর্টের পর্যবেক্ষণ, আবার এসএসসি পরীক্ষায় অনিশ্চয়তা এবং নিয়োগ সংক্রান্ত জটিলতার সৃষ্টি করেছে, যার জন্য নিয়োগ শুরু হতে এখনো দেরি হবে। কে বলছেন? বিচারপতি অমৃতা সিনহা। নথি যাচাই প্রক্রিয়া শুরু করার জন্য রাজ্য সরকার তাড়া দিচ্ছে, রাজ্যের এসএসসি তাড়া দিচ্ছে। আগে দেখি পরীক্ষাটা ঠিকঠাক করে সুপ্রিম কোর্টের নির্দেশে নেওয়া হয়েছে কি না, তারপরে তো নথি যাচাই প্রক্রিয়া, বলছেন বিচারপতি অমৃতা সিনহা। বলেছিলাম না, পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের। 15 বছর ধরে রাজ্য চালিয়ে যাচ্ছে। তো সেখানে দুর্নীতি, চুরি, চাকরি চলে যাবে এসব হবে না তো আর কি হবে? চুরি দুর্নীতি হবে, গরু চুরি, বালি চুরি, পুকুর চুরি, কয়লা চুরি, নদী চুরি, সরকারি জমি চুরি, গরিব মানুষের কলপায়খানা, আবাসন চুরি, শিক্ষকের চাকরি চুরি, সব হবে। তার সঙ্গে বোনাস, বাংলাদেশি অনুপ্রবেশকারী, বাংলাদেশি মুসলিম, রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী ঢুকিয়ে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নিজেদের গদি বাঁচানোর জন্য এই রাজ্যের ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছেন। কোথায় পালাবেন এবার? আপনাদের বাঁচারও কোনো সুযোগ থাকবে না 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটা ক্ষমতায় এলে। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রাজ্যের এসএসসি, রাজ্য সরকার একেবারে লেজে গোবরে হয়ে গেছে আজকে। এবং ব্রাত্য বসু কি বলছেন? ব্রাত্য বসু বলছেন বিরোধীরা চাইছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চাকরি দিক। ব্রাত্য বসু শিক্ষিত সমাজের প্রতিনিধি, বুদ্ধিজীবী। আমরা মাঝে মাঝে বলি না যে, আমি বলি যে আমাদের রাজনীতিটা এমন অবস্থা, যে দলই বলুন, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, প্রত্যেক রাজনৈতিক দলের শিক্ষিত ভালো মানুষদের আসা দরকার, প্রতিবাদী মানুষদের রাজনীতিতে আসা দরকার। ব্রাত্য বসু তো শিক্ষিত মানুষ ছিলেন। তিনি তৃণমূলে এসে কি এমন করেছেন? উল্টে তিনি এই চোর দুর্নীতিবাজ সরকারটাকে সাপোর্ট করছেন এবং আজকেও বলেছেন বিরোধীরা চাইবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এসএসসি যাতে নিয়োগ করতে না পারে। এই ব্রাত্য বসু প্রকাশ্য জনসভায় চিৎকার করে বলেছিলেন চাকরিটা তৃণমূলের কর্মীরাই পাবে। কিভাবে পাবে, কোথায় পাবে বলবো না। ব্রাত্য বসুর অনুগামীরা চিৎকার করে বলেছিলেন ব্রাত্য বসু প্রাথমিক শিক্ষকের অনেক অনেক চাকরি জোগাড় করে দিয়েছেন। ফলে শিক্ষিত মানুষই যে রাজনীতিতে এলে তারা যে রাজনীতির পরিবর্তনের চেষ্টা করবে, অন্তত ব্রাত্য বসুকে দেখেও এমনটা মনে হয় না। আম আদমি পার্টিও এটাই করতে এসেছিল, রাজনীতির চেঞ্জ। নিজেরাই মদের ঘোটালা করে এখন সব জেলে চলে গেছে আম আদমি পার্টি। তেমনি ব্রাত্য বসু, তেমনি শিক্ষিত মানুষ যারা রাজনীতি পরিবর্তন করতে চায় না, শুধু ক্ষমতায় থাকতে চায়। এই হচ্ছে এখনকার অবস্থা। 25,753 জনের চাকরি চলে গেছে। ভোটের আগেই হয়তো আরো 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি চলে যাবে। তার একমাত্র কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রী বিধায়কদের চুরি এবং দুর্নীতি। 32,000 শিক্ষকের চাকরি চলে যাবে। কিন্তু দুঃখের বিষয় এটাই, যাদের চাকরি চলে যাচ্ছে তাদের মধ্যে অধিকাংশই জোর গলায় এটা বলতে পারছে না যে তৃণমূলের দুর্নীতির জন্য চাকরি গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দুর্নীতির জন্য চাকরি গেছে, এটা অনেক শিক্ষক বলতে পারছে না। অনেক শিক্ষককে দেখছি পুরনোদের চাকরি দেবার জন্য উঠে পড়ে লেগেছেন, তারা নতুনদের বিরোধিতা করছেন।
কিন্তু তারা এটা বলছেন না কেন নতুনদের এভাবে বঞ্চিত করা হবে। সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ দিয়ে দিয়েছে, নতুনদের সঙ্গে পুরনোদের পরীক্ষা নিয়ে রাজ্য সরকার একেবারেই উচিত কাজ করেনি। ফলে এখন নতুনদের জন্য আলাদা চাকরি দেখতে হবে, পুরনোদের চাকরি ফিরে পাওয়ার জন্য, যোগ্য পুরনো প্রার্থীদের চাকরি ফিরে পাওয়ার জন্য আলাদা রাস্তা দেখতে হবে। কিন্তু এই অযোগ্য অপদার্থ চোর দুর্নীতিবাজ সরকারের আমলে আদৌ কি কিছু সম্ভব? আপনার ছেলেমেয়েরা আদৌ কোনোদিন চাকরি পাবে বলে মনে হয় আপনাদের? পরিবর্তন চাই। যা ভুল এত বছরে করে এসছেন সেই ভুল ঠিক করার একটাই রাস্তা 2026-এর বিধানসভা নির্বাচন। এই চোর দুর্নীতিবাজ অনুপ্রবেশকারীর আশ্রয়দাতা তৃণমূলকে একটা ভোটও দেবেন না। আমি মনে করি এত কিছু জানার পরেও, এত কিছু অন্যায় অবিচার অপদার্থতা দেখার পরেও যারা তৃণমূলকে ভোট দেবে তাদের গায়ে মানুষের চামড়া নেই। কারো যদি মনুষ্যত্ব থাকে সে তৃণমূলকে ভোট দিতে পারে না। পরিবর্তন চাই, না হলে বাঁচার কোনো রাস্তা নেই। কি বলবেন আপনারা? কারোর চাকরি এখন অব্দি হবে বলে, সঠিকভাবে হবে বলে, তাড়াতাড়ি হবে বলে আমার অন্তত মনে হয় না। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।